একটা ঘড়ি যেটা শুধু সময় বলে না, বলে দেয় আপনি কে, এবং যার দাম কয়েক লাখ থেকে শুরু হয়ে কয়েক কোটি পর্যন্ত হতে পারে। ইনফ্যাক্ট এটার নাম শুনলে সবাই বুঝতে পারে যে এটা একটা স্টাইল, একটা লাক্সারি এবং একটা ক্লাস। আজকের গল্প হলো পৃথিবীর সবচেয়ে আইকনিক নাম রোলেক্সকে নিয়ে। কিভাবে একটা এতিম ছেলে, যার কাছে ছিল না কোনো টাকা এবং ছিল না কোনো নেটওয়ার্ক, সে বানিয়ে ফেললো পৃথিবীর সবচেয়ে ফেমাস কোম্পানি, এবং শুধু ফেমাস বললে ভুল হবে, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস কোম্পানি রোলেক্স। জানার আগ্রহ থাকতে পারে একটি রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু হয়। বর্তমানে একটি রোলেক্স ঘড়ির দাম $6,900 অথবা বাংলা টাকায় 9 লাখ থেকে 10 লাখ টাকা হতে শুরু হয়। একটা কথা প্রচলিত আছে যে যারা মিলিনিয়ার তাদের কাছে নাকি রোলেক্স আছে। বাট কখনো কি ভেবে দেখেছেন হোয়াই রোলেক্স, হোয়াই নট এনি আদার ওয়াচেস? রোলেক্সের মধ্যে এমন কি স্পেশালিটি আছে যার কারণে রোলেক্স এতটাই এক্সপেন্সিভ এবং শুধু সাকসেসফুল মানুষরাই এই রোলেক্স ইউজ করেন? সত্যিটা হচ্ছে এইটাই যে রোলেক্স কিন্তু কোনো সাধারণ ঘড়ি না, এটা একটা স্টোরি, একটা স্বপ্ন এবং একটা ইমোশন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন রোলেক্স এত এক্সপেন্সিভ এবং এত লিমিটেড এবং এত লাক্সারিয়াস, এবং এর সবচেয়ে ক্রুশিয়াল পার্ট যেটা, কিভাবে জিরো থেকে একটা কোম্পানি পৃথিবীর নাম্বার 1 একটা কোম্পানি হয়ে গেল। এবং আরও জানার চেষ্টা করব কোম্পানির সবচেয়ে মিস্টিরিয়াস এবং ইনোভেটিভ ফাউন্ডার হ্যান্স উইলড্রফস কিভাবে এই কোম্পানিটাকে দাঁড় করালেন। চলুন শুরু করা যাক। এই টোটাল ব্যাপারটাই জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে আরও 1 থেকে 150 বছর আগে। 1881 সালে জার্মানির কুম্বাক নামের একটি শহরে হ্যান্স উইলড্রফস জন্মগ্রহণ করেন। ছোটবেলায় খুব হাসি খুশিতেই কাটাচ্ছিলেন হ্যান্স। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন হ্যান্স, এবং প্রবলেমটা শুরু হয় যখন হ্যান্সের বয়স মাত্র 12 বছর। তখন থেকে 12 বছর বয়সেই হ্যান্সের বাবা মা দুজনেই মারা যান। মারা যাবার পর তার চাচারা তার বাবার সকল সম্পত্তি বিক্রি করে দেন এবং তাদের 3 ভাই বোনকেই একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। ওই বোর্ডিং স্কুল থেকে হ্যান্সের এক বন্ধুর সাথেই মূলত হ্যান্স ঘড়ি কোম্পানির কথা শুনতে পারেন এবং ঘড়ির প্রতি হ্যান্সের একটা আগ্রহ সৃষ্টি হয়। হ্যান্সের বয়স যখন 19 বছর তখন হ্যান্স সুইজারল্যান্ড চলে যায় এবং ওইখানে গিয়ে একটি ঘড়ির কোম্পানিতে জব নেয়। ওই কোম্পানিটা মূলত অন্য দেশ থেকে ঘড়ি ইম্পোর্ট করে আনতো এবং হ্যান্সের কাজ ছিল হলো হ্যান্স ওই ঘড়িগুলোর অ্যাকুরেসি চেক করতো এবং তারপর ওইগুলো বিক্রির জন্য পাঠিয়ে দিত। ওইখান থেকে হ্যান্স ঘড়ির সম্পূর্ণ A to Z শিখে ফেলেন এবং 1903 সালের দিকে হ্যান্স লন্ডন চলে যান। ওইখানে গিয়ে হ্যান্স আরেকটা কোম্পানিতে জব নেন, যেখানে হ্যান্সের কাজ ছিল মূলত ঘড়ি সেল করা এবং মার্কেটিং করা। ওইখানে 2 বছর কাজ করার মাধ্যমে হ্যান্স একটি ঘড়ির মার্কেটিং, সেল থেকে শুরু করে ঘড়ির মার্কেটে আরও কী ধরনের প্রতিযোগী ছিল সব কিছু সম্পর্কে আইডিয়া নিয়ে নেন। এরপর 1905 সালের দিকে হ্যান্স চিন্তা করলেন সে নিজে একটা কোম্পানি দাঁড় করাবেন, বাট তার কাছে ঘড়ির কোম্পানি দাঁড় করানোর মতন এত টাকা ছিল না। তাই সে তার বিজনেস পার্টনার হিসেবে তার আরেক বন্ধু আলফ্রেড ডেভিসকে সাথে নিয়ে নেন এবং প্রথম অবস্থায় হ্যান্স এই ঘড়ির ইনার পার্টগুলো অন্য দেশ থেকে ইম্পোর্ট করতেন এবং তার কোম্পানিতে এনে স্ট্রং এবং এলিগেন্ট টাইপের কেসে এগুলো ফিক্স করে তারপর লন্ডনে বিক্রি করে দিত। প্রথম দিকে তার এই ঘড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে থাকার কারণে এবং হাই কোয়ালিটি থাকার কারণে অনেক পপুলারিটি পেয়ে যায়। হ্যান্স কোয়ালিটির ব্যাপারে ছিলেন খুবই স্ট্রং, কারণ হ্যান্স খুবই হাই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেন সবসময়। ওই সময়টাতে ঘড়ি কিন্তু এতটা পপুলার ছিল না, বেশিরভাগ মানুষই পকেট ওয়াচ ইউজ করতো। পকেট থেকে মূলত এইভাবে ঘড়ি বের করতো এবং এইভাবে সময় দেখতো, আবার এইভাবে পকেটে ঢুকিয়ে ফেলতো। বিশেষ করে মেয়েরা শুধুমাত্র রিস্ট ওয়াচ ব্যবহার করত। কিন্তু ওই সময়টাতে লন্ডনে ছেলে এবং মেয়েরা উভয়ই ব্রেসলেট ইউজ করতো। তো হ্যান্স আগেই বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এই রিস্ট ওয়াচ পুরোপুরি পকেট ওয়াচকে রিপ্লেস করে ফেলবে। তো হ্যান্স তার কোম্পানির যত টাকা ছিল সব টাকা দিয়েই রিস্ট ওয়াচের কাঁচামাল কিনে ফেলেন এবং তার পরের প্রোডাকশনে সব রিস্ট ওয়াচ বানাতে থাকেন। এবং হ্যান্স এখানে একটু চালাকি করেন, সেটা হচ্ছে যে হ্যান্স ওই ব্রেসলেট টাইপের ঘড়ি বানাতে থাকেন, যেটা মূলত 2 ধরনের কালার হতো, একটা গোল্ডেন কালার এবং একটা সিলভার কালার।
এবং হ্যান্স এই ঘড়িটার নাম দেন ব্রেসলেট ওয়াচ, যেটা মূলত ব্রেসলেট এবং ঘড়ি দুইটা একসাথে কভার করবে। হ্যান্স এবং ডেভিসের এই ব্রেসলেট ওয়াচটা আস্তে আস্তে পপুলার হওয়া শুরু করে এবং হ্যান্স যেহেতু তার প্রোডাক্টগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতো, তখন দেখা গেল অনেক কোম্পানি বাইরের দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতো এবং ওই কোম্পানিগুলোর সাথে হ্যান্সের কোম্পানির তেমন একটা আসলে তফাৎ থাকতো না। তো হ্যান্স নিজের কোম্পানিকে আলাদা একটা ব্র্যান্ডে রূপান্তরিত করার জন্য একটা নাম খুঁজতে লাগলেন, মূলত যেই নামটা হবে খুবই ছোট এবং যেটা বলাটা আসলে খুবই ইজি হবে এবং সকল ভাষার জন্য যেই নামটা হবে খুবই প্রাসঙ্গিক একটা নাম। তো হ্যান্স প্রথমে সকল অ্যালফাবেটগুলো একত্রিত করে একটার পর একটা পাশে সাজিয়ে দেখার চেষ্টা করতে থাকলো কোন নামটা আসলে বেশি ভালো লাগে। এইভাবে হ্যান্স রোলেক্স নামটা যখন দেখলো, তখন এই রোলেক্সের প্রতি হ্যান্সের একটা আলাদা ভালোবাসা কাজ করলো এবং সাথে সাথেই সে কোম্পানির নাম রোলেক্স রেখে দিল এবং আস্তে আস্তে হ্যান্স অন্য দেশ থেকে ইম্পোর্ট করার পরিবর্তে নিজেই ঘড়ি বানানো শুরু করলো। বাট এর মধ্যেই শুরু হলো এক বিপত্তি। 1914 সালে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হলো, তখন হ্যান্সের সেল ড্রামাটিক্যালি কমা শুরু করলো। শুধু হ্যান্সের সেল না, যত বিজনেস ছিল মূলত সব কিছুর সেলই কমতে থাকলো ওয়ার্ল্ড ওয়ারের কারণে। বিশেষ করে হ্যান্স যেহেতু জার্মানির লোক ছিলেন এবং তার বিজনেসটা তো মূলত সে ইংল্যান্ডে প্রতিষ্ঠা করেছিলেন, জার্মানির সাথে ইংল্যান্ডের যুদ্ধ শুরু হওয়ার কারণে ইংল্যান্ডের সরকার রোলেক্সের উপর 33% ট্যাক্স আরোপ করে দেয়, যেটা দিয়ে মূলত হ্যান্সের জন্য সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যায়। যার কারণে হ্যান্স তার টোটাল কোম্পানিটাকেই সুইজারল্যান্ডে শিফট করে এবং যার কারণেই এখন মনে করা হয় রোলেক্স হচ্ছে একটি সুইস কোম্পানি। আসলে রোলেক্স কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ইংল্যান্ডে এবং এর পরপরই আস্তে আস্তে রিস্ট ওয়াচের ডিমান্ড বাড়া শুরু হয়। তার মূল এবং মেইন কারণ হলো হ্যান্স ওই যুদ্ধের সময় এমন একটা ইনোভেটিভ ঘড়ির ডিজাইন করলেন, যেটা মূলত যুদ্ধের যারা সৈনিক তাদের জন্য। কারণ যুদ্ধের সময় একটা সৈনিক যখন পকেট থেকে একটা ঘড়ি বের করে টাইম দেখে আবার পকেটে রাখতে যায়, এটা তার জন্য অনেক হ্যাসেলের হয় এবং এই রিস্ট ওয়াচের মধ্যে হ্যান্স লুমিনেসেন্ট রেডিয়াম ইউজ করেন, যাতে করে কম আলোতেই সৈনিকরা এই ঘড়ির টাইমটা বুঝতে পারতো। যেহেতু ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রত্যেকটা দেশেই তাদের সৈনিককে একদম হিরোর মতন ট্রিট করা হচ্ছিল, তাই তখন দেশের যত মানুষজন ছিল সবাই যখন দেখলো যে তাদের সৈনিকরা মূলত রোলেক্স ইউজ করতেছে, তখন রোলেক্স আরো পপুলার হওয়া শুরু হয়। এরপর হ্যান্স চিন্তা করলেন যে তিনি একটি ওয়াটারপ্রুফ ঘড়ি বানাবেন। শুধু ওয়াটারপ্রুফ না, ডাস্টপ্রুফ এবং হিটপ্রুফ ঘড়ি বানাবেন। এখন বর্তমানে হয়তোবা ওয়াটারপ্রুফ মোবাইল, ওয়াটারপ্রুফ ঘড়ি এটা অ্যাভেলেবেল মার্কেটে, বাট আপনি চিন্তা করেন আরও 100 বছর আগে পৃথিবীতে এর আগে যখন কোনো ওয়াটারপ্রুফ জিনিসই ছিল না, তখন হ্যান্স ঘড়ির মার্কেটে এই ইনোভেশনটা নিয়ে আসলেন এবং এইটা ছিল পুরা পৃথিবীতে সর্বপ্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি এবং এটা ছিল রোলেক্সের জন্য একটা রেভলিউশনারি ডিসিশন। এবং এই ঘড়ি বানানোর পরে হ্যান্স একটা রেভলিউশনারি মার্কেটিং করলেন, যেটা মূলত এই রোলেক্সকে আরো লাক্সারিয়াস পর্যায়ে নিয়ে যায়। তার কারণ হলো হ্যান্স মার্সিডিস গ্লাইডস নামের একজন সুইমারকে তার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে ফেলেন এবং এই সুইমারকে তিনি রাজি করান ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য। এই মার্সিডিস কিন্তু এর আগেও একবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন, বাট অনেকে এই মার্সিডিস সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া ধারণ করেন, কারণ তারা বিশ্বাস করতে চায় না যে মার্সিডিস এর আগেও ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছিল। তো হ্যান্স ওই সুযোগটাই কাজে লাগায় এবং হ্যান্স মার্সিডিসকে বলে, তুমি আমাদের ঘড়িটা হাতে দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিবে এবং পুরো মিডিয়ার সামনে এই কাজটা করবে, যাতে মানুষজন এটা বিশ্বাস করে। এবং মার্সিডিস রাজি হয়ে যায়। সে ইংলিশ চ্যানেলও পাড়ি দেওয়া শুরু করে। প্রায় 80% কভার করার পরে মার্সিডিস যখন একদম এক্সস্ট হয়ে যায়, তখন মার্সিডিসকে আসলে ওইখান থেকে রেস্কিউ করা হয়। বাট মার্সিডিসের জন্য হয়তোবা পুরো চ্যানেলটা পাড়ি দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এই রোলেক্স চেক করে দেখা গিয়েছিল যে এটা একদম ঠিক টাইম দিচ্ছে, তার মানে এটার মধ্যে কোনো পানি যায় নাই। এবং এটা হ্যান্স বিভিন্ন দেশগুলোর মেইন যে নিউজ পেপার ছিল, ওই নিউজ পেপারের ফ্রন্ট পেজে সে মার্সিডিসের নাম এবং তার ঘড়ির নাম দিয়ে সে অ্যাড দিতে থাকে, যেটা রোলেক্সকে আরো পপুলার করে ফেলে। এরপর রোলেক্স ঘড়ি মাছের অ্যাকুরিয়ামের ভিতরে পানির মধ্যে ডুবিয়ে রেখে তারপর প্রমোট করা হয় এবং হ্যান্স ব্রিটিশের টপ অফ দ্য অ্যাক্টর ইভালিয়ানকে এই ঘড়ি পরিয়ে অ্যাড দেওয়া শুরু করে, যেটা রোলেক্সকে একদম নেক্সট পর্যায়ে নিয়ে যায়। এবং হ্যান্স এই ঘড়ির নাম দেন দ্য রোলেক্স ওয়েস্টার। তার মানে হলো ওয়েস্টারের মতো সারা দিন যদি এটা পানির নিচেও থাকে, তাও এই ঘড়িতে পানি যাবে না। বাট রোলেক্স কিন্তু এর পরও থেমে থাকেনি। রোলেক্স এর পরও নতুন নতুন আরো ইনোভেটিভ ঘড়ি আবিষ্কার করতে থাকে। এরপর হ্যান্স দ্য রোলেক্স ডেড জাস্ট নামে আরেকটি ঘড়ি আবিষ্কার করেন,
যেটাতে মূলত ঘড়ির টাইম এবং ওই দিনের ডেট একসাথে দেখা যাবে। এরপর হ্যান্স রোলেক্স এক্সপ্লোরার নামে আরেকটি ঘড়ি লঞ্চ করলো, যেটা ছিল মূলত যারা এভারেস্ট ভ্রমণ করে তাদের জন্য। এটা ছিল খুবই হার্ড কোয়ালিটির এবং স্ট্রং কেস, আনব্রেকেবল গ্লাস ছিল এটার মধ্যে, যাতে অনেক কঠিন পরিস্থিতিতেও এটার গ্লাস যেন না ভাঙে। এবং তারপরে হ্যান্স আরও একটি ঘড়ি লঞ্চ করলো, যেটা ছিল মূলত পাইলটদের জন্য। কারণ পাইলট এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় তাদের টাইম জোন ঠিক করা লাগতো, এবং যেটা রোটেট করে তাদের টাইম জোন তারা ঠিক করতে পারতো। এইভাবে হ্যান্স মূলত রোলেক্সকে পৃথিবীর নাম্বার 1 ঘড়ির কোম্পানিতে পরিণত করে ফেলে। এই পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, বাট প্রবলেম শুরু হয় 1970 দশকের দিকে। 1970 দশকের দিকে ব্যাটারি চালিত ঘড়ির বাজারে প্রভাব অনেক বেশি দেখা যায়, যার কারণে মার্কেটে ঘড়ি অনেক অ্যাভেলেবেল হয়ে যায় এবং খুব কম প্রাইসে মানুষজন ঘড়ি কিনতে পারে। মূলত একটা হাতে তৈরি ঘড়ি বানাতে 1 বছরেরও বেশি সময় লাগে, বাট একটা ব্যাটারি চালিত ঘড়ি বা মেশিনে যে ঘড়িগুলো বানানো হয় ওগুলো অনেক ম্যাস প্রোডাকশন করা যায়। বাট আগে যে টাইপের ঘড়িগুলো বানানো হতো ওগুলো কিন্তু এত ম্যাস প্রোডাকশন চাইলেই বানানো যেত না, কারণ হাতে একটা একটা করে ঘড়ি বানানো লাগতো। ম্যাস প্রোডাকশনের কারণে ঘড়ির দাম যখন কমা শুরু করে এবং বাজারে যখন ঘড়ি কমোডিটি হয়ে যায়, তখন হ্যান্স আরও একটি ডিসিশন নেয়। সেটা হলো হ্যান্স তার রোলেক্সের পাশাপাশি আরেকটি ব্র্যান্ড চালু করে এবং সেটার নাম দেয় টিউডর। এই টিউডরের ঘড়িগুলো দেখতে মূলত রোলেক্সের সিমিলার হলেও রোলেক্সকে হ্যান্স একদম আলাদাই রাখতে চেয়েছিলেন সবসময়। রোলেক্সকে আসলে হ্যান্স সস্তা করতে চায় না এই মানুষের মাঝে, তাই রোলেক্সের মতো দেখতে সেম টাইপের ঘড়ি হ্যান্স বাজারে কম প্রাইসে ছাড়ে, কারণ হ্যান্স দুইটা মার্কেটই একসাথে কভার করতে চেয়েছিল। বাট রোলেক্স কিন্তু সে আগের হাতে তৈরি ঘড়িতেই সীমাবদ্ধ ছিল, এবং এই জিনিসটাই রোলেক্সকে একদম লাক্সারিয়াস পর্যায়ে নিয়ে যায়। মূলত হাতে একটা ঘড়ি বানাতে ম্যাক্সিমাম সময় 1 বছর বা 1.5 বছর সময় লাগে, বাট একটা মেশিনে যখন ঘড়ি বানানো শুরু হয় তখন কিন্তু একসাথে কয়েক লাখ বা কয়েক কোটি ঘড়ি বানানো যায়। এটাই ছিল মূলত অন্য ঘড়ির সাথে রোলেক্সের ডিফারেন্স। এবং রোলেক্সের আরেকটা ব্যাপার হলো, এই ঘড়ি যত পুরানো হয় এর দাম আস্তে আস্তে তত বাড়ে, যার কারণে নিউ ইয়র্কের একটি নিলামে রোলেক্সের একটি পুরানো ঘড়ির দাম 17.75 মিলিয়নে বিক্রি হয়, যেটা ছিল রোলেক্সের এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামে ঘড়ি বিক্রির একটা ঘটনা। রোলেক্সের মার্কেটিং সবসময় অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা হতো, তার কারণ হলো রোলেক্স সবসময় রিচ মার্কেট ধরার চেষ্টা করতো। রোলেক্স স্পন্সর করতো মূলত রিচ টাইপের মানুষজন যেসব খেলাগুলো দেখে ওই টাইপের, যেমন গলফ খেলায় রোলেক্স স্পন্সর করতো। এবং এছাড়াও রোলেক্স মূলত পৃথিবীর আইকনিক মানুষদের হাতে বেশি দেখবেন, যার কারণে এটা একটা আইকনিক হিসেবে সবার সামনে প্রচলিত হয়েছে। যেমন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে শুরু করে জন এফ কেনেডি, উইনস্টন, স্টিভ ম্যাকুইন, মার্টিন লুথার কিং, এই ধরনের মানুষদের হাতেই আপনি রোলেক্স দেখতে পাবেন। এবং রোলেক্সের আরেকটা বিশেষ স্ট্র্যাটেজি হলো রোলেক্স কখনো ডিসকাউন্ট দেয় না। রোলেক্স মনে করে যে ডিসকাউন্ট দিলে তাদের প্রোডাক্টটা আরো লাক্সারিয়াস পর্যায়ে থাকে না। রোলেক্স আসলে পুরা ঘড়িকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে গেছে যেটা মূলত এখন আর শুধুমাত্র ঘড়িতে সীমাবদ্ধ নয়, এটা এখন জুয়েলারির পর্যায়ে চলে গেছে। মানে এটা এখন মূলত অনেকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। একটা রোলেক্স ঘড়ি যত পুরানো হবে ততই এটার দাম বেশি হবে। ইভেন এটা মানুষ লাইফ টাইম ধরে ইউজ করতে পারে, 100, 200, 300 বছরও একটা রোলেক্স ঘড়ি ইউজ করতে পারে। এবং মানুষ এখন উত্তরাধিকার সূত্রে একটা রোলেক্স ঘড়িও পেতে পারে, এটা অবিশ্বাস্য কিছু না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনার টাকা হইলেই যে আপনি আসলে একটা রোলেক্স কিনতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। একটা রোলেক্স ঘড়ির জন্য অনেক সময় 2 থেকে 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। রোলেক্সের সবচেয়ে আলাদা যে ব্যাপার সেটা হলো রোলেক্সের যত কাঁচামাল আছে সবকিছুই তারা নিজেদের ফ্যাসিলিটিতে বানায়, যেটা আসলে অন্য কোনো কোম্পানির পক্ষে এটা বানানো সম্ভব না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রোলেক্স কিন্তু একটা নন প্রফিটেবল ফাউন্ডেশনের মালিকানা চলতেছে, কারণ হ্যান্স তার মারা যাওয়ার আগে যেহেতু তার কোনো সন্তান ছিল না, তাই তিনি তার সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডার একটি ফাউন্ডেশনে হ্যান্ডওভার করে যায়, এবং তখন থেকে আজকে পর্যন্ত রোলেক্স ওই ফাউন্ডেশনের আন্ডারেই চলতেছে। আপনি যদি 2024 সালের লাক্সারি ঘড়ির মার্কেটের নাম্বারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে রোলেক্স হচ্ছে পুরো লাক্সারি মার্কেটের 30% কাভার করে আছে, এবং 2024 সালে এটার সেল $11 বিলিয়ন। এবং এটার কাছাকাছি যে কোম্পানিটা
কার্টিয়ার। এটা মূলত 7% মার্কেট কভার করেছে এবং 2024 সালে এটার সেল $3 বিলিয়ন। বর্তমানে জেনজি এবং মিলিনিয়ারদের মধ্যে ঘড়ি পরার প্রবণতা অনেকটা কমে গেছে, বাট লাক্সারি ওয়াচ তো লাক্সারি ওয়াচ, এটা তো আসলে মানুষ আর টাইম দেখার জন্য পরে না, এইটা পরে শুধুমাত্র শো করার জন্য। আমার মনে হয় না কখনো রোলেক্স অথবা এই লাক্সারি ওয়াচের দাম কমবে। আপনার কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবং আপনাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।